একজন রেসপন্স করো তাহলে হবে। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। প্রয়োজন এখন দেখি কতদিন আসে। আমরা গতদিন পড়াইছিলাম না এই যে ইম্পর্টেন্স টার্ম গত কয়েকদিন থেকে, তো ডাইভার্সিটি ফ্যাক্টরটা কি একটু রিভাইজ করতে চাই যারা গতকাল ছিল না, যে ম্যাথটা আরেকবার দেখার জন্য। ডাইভার্সিটি ফ্যাক্টর কাকে বলে, এটা বলাই হচ্ছে বারবার যে এটা ইম্পর্টেন্ট এবং মনে রাখার দরকার। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সেটাও বলা হয়েছে যে অ্যাকচুয়ালি কত এনার্জি প্রডিউস হয় আর ম্যাক্সিমাম এনার্জি দ্যাট ক্যান বি প্রডিউস, সেটা যেটা রেশিও সেটা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। আর আমি বেশি গুরুত্ব দিচ্ছিলাম যে যে একটা ম্যাথ 3.11 যেটা, বিকজ এটা সিমিলার টু দ্য অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়ে গেছে তোমাদের বিএলসি তো অলরেডি অনেকেই দেখছো, অ্যাসাইনমেন্টে কোশ্চেন নাই সেটাও বলে দিছো। তো এই ম্যাথটা আরেকবার বলে দিচ্ছি, এই টাইপের ম্যাথ সাধারণত পরীক্ষায় থাকে, এটা বি কেয়ারফুলি, মানে এটা প্র্যাকটিস করতে হবে, নিজে করতে হবে, না হলে এটা করা যাবে না। এই ম্যাথটাতে একটা জিনিস বলে দিচ্ছি আমি, এখানে বিভিন্ন গ্রুপ আছে, এ বি সি ডি, 4টা গ্রুপ। এখানে কিন্তু আমি নাম্বার বিভিন্নভাবে চেঞ্জ করে দিব, এই জিনিসটা কেয়ারফুলি বুঝতে হবে। তোমাদের দেখাই দিচ্ছি গতকাল যে কিভাবে ড্র করে, এটা কিভাবে আসলো, যেটা লোড কার্ভটা একটা ট্যাবুলেটেড ফর্মে নিয়ে এই টেবিলটাকে তোমরা লোড কার্ভে মানে মানে প্লট করবা, লোড টাইম আর হচ্ছে লোড নিয়ে এখানে প্লট করবা, তাহলে হচ্ছে লোড কার্ভ হয়ে যাবে। যেখানে একটা কথা বলার জন্য আমি আজকে আবারও দেখাচ্ছি, আমি কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে না, এটা চেঞ্জ থাকবে। যদি ধরুন এখানে গ্রুপ এ তে বলা আছে 200 কিলোওয়াট বিটুইন 8 AM and 6 PM, বি গ্রুপে বলা আছে এরকম, সি গ্রুপে বলা আছে, ডি গ্রুপে দুইটা বলা আছে, দেখো 100 কিলোওয়াট বিটুইন 10 AM and 6 PM and then 6 PM to 6 AM। আমি ধরে নাও আমি যখন দিব তখন অ্যাজ ইট ইজ তো অবশ্যই দিব না, এটা চেঞ্জ করব। যদি আমি এখানে ধরে নাও ডি গ্রুপে বলে দিচ্ছি 100 কিলোওয়াট বিটুইন 10 AM and 6 PM and then 150 কিলোওয়াট বিটুইন 6 PM and 6 AM, তখন সিনারিওটা কি হবে? বা গ্রুপ এ তে বলে দিলাম যে 200 কিলোওয়াট বিটুইন 8 AM and 6 PM and 250 কিলোওয়াট বিটুইন 6 PM and 10 PM, তখন সিনারিওটা কি হবে? কেউ কি বলতে পারবে এখানে ম্যাক্সিমাম ডিমান্ড বা ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড এটা কি বের করতে পারবা কিনা? এরকম মানে কোশ্চেনটা তো ওইরকমই থাকবে সাধারণত। একজন যদি রেসপন্স করো আমি কি বলতে চাচ্ছি এবং তোমরা এটা বুঝতে পারছো কিনা যে আমি কি বলতে চাচ্ছি এবং পরীক্ষায় কি ধরনের থাকতে পারে। যদি না বুঝে থাকো আমি আরো একবার বলি, এই কোশ্চেনটাই আমি চাচ্ছি অ্যাজ ইট ইজ তো অবশ্যই থাকবে না পরীক্ষায় যদি আমি দিই। আমি ডি গ্রুপে যেমন এখানে বলা আছে 10 কিলোওয়াট বিটুইন, তোমরা তো স্লাইড দেখতে পাচ্ছ তাই তো? জি স্যার। জি স্যার। আমি বলতে চাচ্ছি যে দেখো 100 কিলোওয়াট বিটুইন 10 AM and 6 PM and then সেম 100 কিলোওয়াট বিটুইন 6 PM and 6 AM আছে। আমি যদি বলি দেন 150 কিলোওয়াট বিটুইন 6 PM and 6 AM, তাহলে সিনারিওটা কি হবে? ওটা পারবা কিনা এটা বলতে চাচ্ছি। এগুলো প্র্যাকটিস করতে হবে, একই মানে ভেরি সিম্পল। যখন ট্যাবুলেটেড করবা তখন হচ্ছে ওটা তোমাকে ওই টাইমটা ওই এই যে অ্যাডিশনাল 150 কিলোওয়াট এবং টাইমটা কত সেটা তোমাকে প্লট করতে হবে। সেখানে ধরো এখানে আমি যেহেতু ডি গ্রুপে বলে দিচ্ছি 150 কিলোওয়াট, তাহলে এখানে ডি গ্রুপের জন্য ম্যাক্সিমাম ডিমান্ড কত? ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড 100 kilowatt between 10 AM and 6 PM and then 150 kilowatt এখানে 150 কিলোওয়াট বিটুইন 6 PM and 6 AM, সেই ক্ষেত্রে ডি গ্রুপের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত? বুঝতে পারোনি না নাকি? না স্যার, মানে এখানে তো 100 কিলোওয়াটই দেওয়া আছে। আর বাবা আমি দিব তোমাকে এখানে আরো 150 দিব, সেই ক্ষেত্রে কি হবে? দেওয়া তো আছেই, আমি তো এটাই তোমাদের পরীক্ষায় দিব না। যদি আমি এখানে 150 দিই তখন কি হবে? এটাই তোমার কোশ্চেন, এই অ্যাজ ইট ইজ তো থাকবে না পরীক্ষায়। ওই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হলে, মানে আমি চাচ্ছি যে তোমাদের ফান্ডামেন্টাল নলেজটা ক্লিয়ার হোক, কারণ যাই ভালো দেওয়া থাক
তোমরা যেন করতে পারো। যদি এখানে আমি দিয়ে দিব 150 কিলোওয়াট, তখন কি হবে? এটাই তো আমার কোশ্চেন। বলো, মানে কমন সেন্স থেকেই বলো, সমস্যা নাই, ভুল তো হতে পারে, নাও হতে পারে। সেখানে বলছি কি ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত ডি গ্রুপের জন্য? স্যার তখন 150 কিলোওয়াট হবে স্যার। এ তো হবেই, সেটা ক্লিয়ার, এ তো ভেরি সিম্পল, মানে ইমিডিয়েট বলা উচিত ছিল। তোমার যেটা ম্যাক্সিমাম ডিমান্ড, যে প্লট টাইমে বেশি, ম্যাক্সিমাম ডিমান্ডটা কি? যে কোনো এক টাইমের সর্বোচ্চ যেটা ডিমান্ড সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। যদি আমি 150 দিই, তাহলে এই ডি গ্রুপের জন্য ম্যাক্সিমাম ডিমান্ড 150 হবে। এটাই তো আমি জানতে চাচ্ছিলাম। সিমিলারলি যদি গ্রুপ এ তে বলা আছে 200 কিলোওয়াট বিটুইন 8 AM অ্যান্ড 6 PM, আর এখানে বলবো অ্যান্ড দেন 250 কিলোওয়াট বিটুইন 6 PM অ্যান্ড 10 PM, তখন এই গ্রুপের জন্য ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 250। যদি এখানে 150 দিতাম, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড 200 থাকতো, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, মানে তোমরা এক্সপেক্ট করো না অ্যাজ ইট ইজ থাকবে, তোমাদের ব্রেনস্টর্মিং করবা। এই সেম জিনিসটাই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের খালি গ্রুপ ভিন্ন, বাট অ্যাপ্লায়েন্স গুলো ভিন্ন। কোন সময় হবে তোমরা নিজে যখন করবা, দেখবে এটা সম্পর্কে একবারে মাস্টার হয়ে যাবা, যদি নিজে বুঝে শুনে করো। এটা করলে আর আমি যে টাইপেরই দিই, যেভাবেই দিই, তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এটা এটা রাখবা, যে মনে রাখবা যে এটা চেঞ্জ থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে না। তোমাদের আগে ট্যাবুলেটেড করবা, একবার টেবিল আকারে করবা, তারপরে যেটা আমরা ওই যে লোড কার্ভটা যেটা সেটা ড্র করবো, তারপরে লোড ডিউরেশন করবো, ওখান থেকে বাকিগুলো ডাইভার্সিটি ফ্যাক্টর আদার গুলো বের করতে পারবা। ডাইভার্সিটি ফ্যাক্টর তো কি আমরা জানি, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে ইন্ডিভিজুয়াল ডিমান্ড এখানে তো বোঝাই যাচ্ছে যে প্রত্যেক গ্রুপের জন্য যেটা সর্বোচ্চ সেটা হলো ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম। সেটা একটা হোক, দুটা হোক, তিনটা থাকুক, ডাজন্ট ম্যাটার। তুমি চিন্তা করবা যেটা সর্বোচ্চ সেটাই হলো ওই গ্রুপের ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে? এই গ্রুপে ধরো তিনটা দিলাম আমি ভ্যালু তিনটা সময়ের জন্য, তাহলে এই গ্রুপের ম্যাক্সিমাম ডিমান্ড কি? যে ভ্যালুটা বেশি সেটা। আবার আরো কমপ্লিকেটেড করা যায়, বাট ওইটা পর্যন্ত আমি করব না। যদি একই টাইমে ধরে নাও এখানে 8 AM থেকে 6 PM হলো 200 কিলোওয়াট আছে, আবার যদি বলি এই টাইমের মধ্যে আরো, যদি এই টাইমের মধ্যে যদি আরো কোনো ডিমান্ড থাকে, তখন কিন্তু এটা যোগ হবে ম্যাক্সিমাম ডিমান্ড, কেন প্লটে আকারে ওটা যোগ হয়ে যাবে। বাট ওই ওই পর্যন্ত আমি যেতে চাচ্ছি না, কারণ ওটা কমপ্লিট করতে চাচ্ছি না, কমপ্লেক্স করতে চাচ্ছি না। বাট তোমরা যারা নিজে হাতে করবে এটা বুঝতে পারবে। তাহলে তুমি এই প্লট থেকে ম্যাক্সিমাম ডিমান্ড সিস্টেমের জন্য কত সেটা বের করতে পারবা, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডগুলো কোথায় কত সেটা বলা আছে, তারপর ডাইভার্সিটি ফ্যাক্টরটা ইজি বের করতে পারবা। আর এই প্লটের যে এরিয়াটা সেটাই হচ্ছে তোমাদের ইউনিট জেনারেটেড পার ডে, আর এভারেজ করলে 24 দিয়ে ভাগ করতে হবে, বাকিগুলো ইজিলি করতে পারবা। ঠিক আছে? যারা গতকাল ছিল না তাদের এই টাইপস অফ লোড এগুলো দেখে নেও, এটা ভেরি ফান্ডামেন্টাল। আর এই ম্যাথটাও গতকাল একটু বলা হয়েছে, এই ম্যাথটা দেখে নাও 3.20। ইন অ্যাডিশন সিমিলার ম্যাথস ফ্রম দ্য বুক, মানে তোমরা এটা দেখতে পারো। এখন একটা নতুন চ্যাপ্টার, এটা দিয়ে নেই। এই চ্যাপ্টারটা তোমাদের হলো মিডে থাকবে কিনা আজকেই আমি ক্লিয়ার করব না, সামনের সপ্তাহের উপর ডিপেন্ড করবে। বাট মিডের আগে তোমাদের অবশ্যই ক্লাস অ্যাজ ইট ইজ, মানে সামনের সপ্তাহে তো ক্লাস হওয়ার কথা, তখন আমি ডিটেলস বলবো যে মিডের জন্য কতটুকু সিলেবাস থাকবে, কোন চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার থাকবে, কি ধরনের মানে সাজেশনগুলো কোশ্চেন থাকতে পারে, আমি ওগুলো ডিটেলস আবার ডিসকাস করব। সেটা মিডের আগেই একটা সাফিসিয়েন্ট টাইম থাকবে, তোমরা প্রিপারেশন নিতে পারবে মিডের জন্য। ঠিক আছে? জি স্যার। সেভেন্থ ক্লাস, ঠিক আছে। তাহলে আমি সামনের সপ্তাহে আবার হলো তোমাদেরকে ডিসকাস করব, মানে মিডের আগে আমরা অবশ্যই বলবো কোনটুকু তোমাদেরকে পড়তে হবে। এটা ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। এই চ্যাপ্টারটা একটা নতুন চ্যাপ্টার, যেটা শুরু থেকে আমি বলি যে টেকনিক্যাল টার্ম পার্টটা তো একটা পার্ট, মানে এখানে পাওয়ার জেনারেশন নিয়ে যখনই তুমি পড়াশোনা করবা, তখন শুধু টেকনিক্যাল থাকলে হবে না, নন টেকনিক্যাল পার্টগুলোও জানতে হবে। নন টেকনিক্যাল পার্টের মধ্যে ধর এই যে এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, ইকোনমিক ব্যাপার আছে, এখানে আরো প্যারামিটার আছে, এনভায়রনমেন্টাল ব্যাপার আছে। এনভায়রনমেন্ট বা সোশ্যাল ওইগুলো পর্যন্ত যাব না, অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল পর্যন্ত যাব। বিকজ ধরুন একটা পাওয়ার প্ল্যান্ট তুমি করবা, তার ইউনিট কস্ট কত, সেই ধরনের ক্যালকুলেশনটা তো আমাদের করতে হবে, জানতে হবে এটা ফিজিবল কি না, মানে নট ফিজিবল, সেগুলো ক্যালকুলেট করতে হবে। তো সেই জন্য ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন বলা হয়। এটা নাম শুনেই বুঝতে পারতেছো চ্যাপ্টারের, যে
মানে 1 ইউনিট ইলেকট্রিসিটি জেনারেট করতে কস্টিংটা কিরকম হয় সেটাই আসলে ইকোনমিক্স লাইফ টাইমে, এটা ফুল মানে ইয়ে না, ফুল লাইফ টাইম ধরে সেটা হলো ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন। এবং এটা বিভিন্নভাবে এটা করা যায়, তার বিভিন্ন মেথডগুলো আছে, সেটা নিয়েই এই চ্যাপ্টারটা ডিল করে। তো এখন ওই যে বলে দিচ্ছি ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন বলতে কি বোঝায়, দি আর্ট অফ ডিটারমাইনিং পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, সেটাই বলতেছে হচ্ছে তোমার হ্যাঁ যে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন তোমার যদি এখন বইয়ের দিকে এদিকে নাও তাকায়, তুমি যদি নিজেই চিন্তা করো যে একটা ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন যদি আমরা মানে অ্যাসেস করতে চাই, মানে পার ইউনিট কস্ট অফ ইলেকট্রিসিটি যদি আমরা মানে বের করতে চাই, তো কি কি লাগবে, তো ইনভেস্টমেন্ট কত, রানিং কস্ট কত, ফিক্সড কস্ট কত, মানে অপারেশন মেনটেন্স কত, সবগুলো ক্যালকুলেট করতে হবে। প্লাস এই প্রজেক্টের লাইফ টাইম কত সেটা দেখতে হবে, লাইফ টাইমে বা পার ইয়ারে কতগুলো প্রোডাকশন করবে ইলেকট্রিসিটি, সব কিছু ক্যালকুলেট করেই তুমি টোটাল কস্ট আর হচ্ছে টোটাল জেনারেশন যদি ভাগ করো তাহলেই তুমি পার ইউনিট কস্ট পাবা। এটা ভেরি কমন সেন্স। আর এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল টার্মস আছে, মানি রিলেটেড হলে এখানে ইন্টারেস্ট রেট আসবে, ডেপ্রিসিয়েশন আসবে, এই টার্মগুলো অটোমেটিক আসবে। ধরে নাও সাধারণত এই ধরনের বড় প্রজেক্টগুলো লোন করা হয় বা তোমার নিজের ফান্ড হলেও সেটা তো একটা ইন্টারেস্ট থাকতো, তুমি ব্যাংকের একটা ইন্টারেস্ট পাইতা, ব্যাংকে না রেখে ইনভেস্ট করবা তার একটা ইন্টারেস্ট আসছে, মানে তোমাকে পে করতে হবে লোন নিলে, সেগুলো সব কিছু কনসিডার করেই এই ক্যালকুলেশনগুলো করা হয়। তো এখানে বেসিক ইন্টারেস্ট রেট এটা বুঝাই যাচ্ছে যে কস্ট অফ ইউজ অফ মানি ইজ নোন অ্যাজ ইন্টারেস্ট, সেটা এটা জানো তোমরা। আর একটা ডেপ্রিসিয়েশন, এই টার্মটা বেশি ইম্পর্টেন্ট, মানে কত পার্সেন্ট, এই যে মুদ্রাস্ফীতি বলি না, মূল্যস্ফীতি বা যাই বলি, যে টাকার ভ্যালু কমে যাওয়া, বা একটা জিনিস তুমি ইউজ করতেছো, একটা মোবাইল তোমার হাতে আছে, আজকে কিনছো 10,000 টাকা দিয়ে, কালকে বিক্রি করলেও কিন্তু 10,000 টাকা দিয়ে কেউ নিবে না তোমাকে, তোমার ফ্রেন্ড হলেও বলবে যে তুমি কালকে কিনছো তাহলে 500 টাকা বা 1,000 টাকা কম দিব, মানে ওই ভ্যালুটা আর থাকে না। এই যে এটাই হচ্ছে ভ্যালুটা কমে যাওয়া, যে রেটে কমে একটা টাকার মান বা একটা ইকুইপমেন্টের মান, সেটাকে ডেপ্রিসিয়েশন বলা হয়, ডেপ্রিসিয়েশন চার্জ বা ওই মূল্যস্ফীতি বলে, বা যে টার্মে বলো, যেটা দামটা কমে যাওয়া। এই কয়েকটা নিউ টার্ম আছে, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। তো এগুলা কস্ট গুলো বের করার জন্য সাধারণত টোটাল কস্টটা বের করার জন্য তিনটা আইটেম সাধারণত বেশি ইউজ করা হয়, যেটা ফিক্সড কস্ট কত একটা পাওয়ার প্ল্যান্টের, সেমি ফিক্সড কস্ট কত, রানিং বা অপারেটিং কস্ট কত, এই তিনটা কস্টের উপর ডিপেন্ড করে সাধারণত হচ্ছে আমরা ইউনিট জেনারেশন কস্ট গুলো বের করি। এখানে ফিক্সড কস্ট কত, কেউ কি বলতে পারবে একটা পাওয়ার প্ল্যান্টে, যে একটু চিন্তা করো যারা পাওয়ার প্ল্যান্টে গেছো, না গেলেও কিন্তু বলতে পারবা যে একটা পাওয়ার প্ল্যান্ট আমরা ইনস্টল করা হয়ে গেছে, ইনভেস্টমেন্ট কস্ট হয়ে গেছে, তো টোটাল পাওয়ার প্ল্যান্ট রানও হয় না সেটা ব্যাপার না, এটার ফিক্সড কস্ট কত এই প্রজেক্টটা রান করতে বা পাওয়ার প্ল্যান্টটা থাকতে, এই ফিক্সড কস্টটা কত সেটা আমি বলবো না, বাট কি কি আইটেম হলো ফিক্সড কস্টটা হবেই। কেউ যদি এক্সাম্পল দিতে পারো একটু সুবিধা হতো আমার। ফিক্সড কস্ট, ইকুইপমেন্ট, ল্যান্ড, ল্যান্ড, আর কি? ইকুইপমেন্ট, না, ফিক্সড কস্ট ওটা তো অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, ধরো পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করছে, ধরো অলরেডি ডান, এখন থেকে আমি আরো 25 বছর চলবে, এর মধ্যে ফিক্সড কস্ট কত? স্যালারি আছে স্যার। এক্স্যাক্টলি, ওই হচ্ছে স্যালারিটাই। ক্লাসে এসেছি, শুরু করলাম কেবল, তাই তুমি যাচ্ছ নাকি? একটু লাইনে থাকো। হ্যাঁ, কোথা থেকে উঠবা? 3:45, ঠিক আছে তাহলে দেখা হচ্ছে। সরি, ওই যে কি যেন বলতেছিলাম, যে স্যালারি, এটাই হচ্ছে পারফেক্ট। কেন তুমি একটা প্ল্যান চলুক না চলুক, মানে যাই করুক, যেগুলো যেগুলো এমপ্লয়ি থাকবে তার কষ্ট তো দিতেই হবে, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। এটাই মনে রাখবা যে ফিক্সড কস্ট যে কোনো একটা প্রোগ্রামে, ইভেন তোমার বাসায় কোনো ফার্মে যাই হোক, যদি লেবার থাকে বা কিছু থাকে, ওটা ফার্ম চলুক না চলুক, বন্ধ থাকুক, ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু পে দ্য স্যালারি ফর দিস এমপ্লয়ি। তো সেই জন্য ওই ফিক্সড কস্টটাকে কাউন্ট করতে হবে। সেমি ফিক্সডটা হলো কি, ভ্যারি করতে পারে, মানে এটা সেমি ফিক্সড বলতে এই ধরো 100 মেগাওয়াটের একটা লোড আছে, প্ল্যান্ট আছে, তুমি এটার ইউনিট আছে দুইটা, সেটা হচ্ছে ধরো একটা 80 মেগাওয়াটের, একটা 20 মেগাওয়াটের,
বা 50 মেগাওয়াটের 50 মেগাওয়াটের দুটা 100 মেগাওয়াটের। তো এখন ম্যাক্সিমাম ডিমান্ডের উপর এটা ভ্যারি করে। ম্যাক্সিমাম ডিমান্ড 100 মেগাওয়াট হলে দুইটা ইউনিট চালাতে হবে। যদি ডিমান্ড কমে যায় 50 মেগাওয়াটের কাছাকাছি হয় তখন হচ্ছে 50 মেগাওয়াট রান করতে হবে। তো ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে যে কস্টের ভ্যারিয়েশনটা সেটা হলো সেমি ফিক্সড কস্ট। আর রানিং কস্ট বা অপারেটিং কস্ট আছে একটা, এটা কি বলো দেখি, একটা এক্সাম্পল দাও। রানিং কস্ট বা অপারেটিং কস্ট, এটা একটা এক্সাম্পল দাও। কে বলতে পারবে? যে কোনো একজন বলো, তাহলে হবে। স্যার ফুয়েল কস্ট। এক্স্যাক্টলি, তুমি যত রান করবে তখনই ফুয়েল কস্টে আসবে, তাছাড়া এটা ফুয়েল কস্টে আসবে না। তো এগুলো হচ্ছে রানিং কস্ট। এইগুলো কনসিডার করেই সাধারণত টোটাল কস্ট ক্যালকুলেশন করা হয় এবং ইউনিট কস্ট অফ ইলেকট্রিসিটিটা বের করা হয়। ফিক্সড কস্ট যেটা অলরেডি বলা হলো, দিস ইজ দ্য কস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাক্সিমাম ডিমান্ড। মানে এটা কস্টটা মানে ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড কত সেটা ডাজন্ট ম্যাটার, এবং ইউনিট কত জেনারেট হলো বা না হলো সেটাও ডাজন্ট ম্যাটার। এটা ছাড়াই যে কস্টটা হবে, যেটা স্যালারিটা অলরেডি বলা হলো ওয়েজেস, সেটা হলো ফিক্সড কস্ট। আর সেমি ফিক্সড কস্ট সেটাও বলা, এটা ডিপেন্ডস অন ম্যাক্সিমাম ডিমান্ড বাট ইন্ডিপেন্ডেন্ট অন ইউনিট জেনারেশন। এটা আবার ইউনিট জেনারেশন কত হলো সেটা কোনো ব্যাপার না। এখন এই ম্যাক্সিমাম ডিমান্ডটাই ফ্যাক্টর। ম্যাক্সিমাম ডিমান্ডটা কম হতে পারে, বেশি করতে, এই ভ্যারিয়েশনের উপর যে কস্টটা ভ্যারি করে সেটাই হচ্ছে সেমি ফিক্সড কস্ট। আরেকটা আছে রানিং কস্ট, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি। এটা ডিপেন্ডস করবে মেইনলি হচ্ছে ইউনিট জেনারেশনের উপর, কত ইউনিট জেনারেট করলা তার উপর ডিপেন্ড করে হচ্ছে রানিং কস্টটা। তাহলে তিনটা কস্ট সম্পর্কে তো মোটামুটি ক্লিয়ার, তাই তো? নাকি বলতে হবে আরো? এটা মোর অ্যাবাউট থিওরিটিক্যাল ক্লাস, তোমরা এটা দেখলেই পারবা, বাট আমি ট্রাই করতেছি তারপরে অ্যাটলিস্ট বেসিকটা বলার। এটা ক্লিয়ার কি না এই তিনটা কস্ট? জি স্যার, ক্লিয়ার। ওকে, গুড। এখন হচ্ছে কি, দি ওভারঅল অ্যানুয়াল কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস বাই এ পাওয়ার প্ল্যান্ট ক্যান বি এক্সপ্লেইনড টু ফর্ম। এটা কিভাবে মানে প্রেজেন্ট করা হয়? টু পার্ট ফর্ম আর থ্রি পার্ট ফর্মে ওভারঅল অ্যানুয়াল কস্টটা ক্যালকুলেট করা হয়। মানে একটা পাওয়ার প্ল্যান্টের অ্যানুয়াল কস্ট ক্যালকুলেশনটা বিভিন্ন ভাবে করা হয়। এখানে সাধারণত এই বইয়ে দিচ্ছে টু পার্ট ফর্ম অ্যান্ড থ্রি পার্ট ফর্ম। টু পার্ট ফর্মটা কি? তোমার এই ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে এবং ইউনিট জেনারেশনের উপর রিলেটেড। মানে কত তোমার ফিক্স কিলোওয়াট পার আওয়ার কস্ট, কত কস্ট পার কিলোওয়াট অ্যান্ড কত কস্ট পার ইউনিট জেনারেশন, দুটাই কিলোওয়াট এবং কিলোওয়াট আওয়ারের সাথে রিলেটেড। সেটা হচ্ছে টু পার্ট। টু পার্টটা বলে দিচ্ছি এখানে, দেখো, কিলোওয়াট অ্যান্ড কিলোওয়াট আওয়ার, এ অ্যান্ড বি হচ্ছে এখানে কনস্ট্যান্ট। টোটাল অ্যানুয়াল কস্ট অফ এনার্জি, এখানে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট কত করা হয়েছে বা কি এগুলো কিন্তু আমরা আনতেছি না, এগুলো আপাতত এখানে আনতেছি না। এখানে আমরা এই মানে রানিং অবস্থায় ফ্রম ইনস্টলমেন্ট আফটার আমরা এগুলা ক্যালকুলেশনগুলো করতেছি, যে টোটাল অ্যানুয়াল কস্ট আর হচ্ছে টোটাল অ্যানুয়াল কস্টটা কিসের উপর ডিপেন্ডেন্ট? দুইটা প্যারামিটার উপর, একটা হচ্ছে কিলোওয়াট কস্ট আর একটা কিলোওয়াট আওয়ার কস্ট। এ অ্যান্ড বি হচ্ছে এখানে ফিক্সড। এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা মাল্টিপ্লাইড বাই কিলোওয়াট ডিমান্ড, ডিমান্ডের সাথে কত কিলোওয়াট ডিমান্ড তার সাথে ভ্যারি করবে, সেটা একটা ফিক্স। আরেকটা বি হচ্ছে কিলোওয়াট আওয়ার, এই কনস্ট্যান্ট হচ্ছে মাল্টিপ্লাইড বাই দ্য ইউনিট জেনারেটেড গিভস দ্য রানিং কস্ট। এটাকে এই জন্য দুইটা পার্টের জন্য এটাকে টু পার্ট ফর্ম বলা হয়। আর থ্রি পার্ট ফর্ম হচ্ছে কি, এটা তিনটার ক্যালকুলেশন যোগফল, ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট অ্যান্ড রানিং কস্ট, এই তিনটা মিলে হচ্ছে থ্রি পার্ট ফর্ম। এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন হচ্ছে টু পার্ট ফর্ম। তাহলে এখানে কনস্ট্যান্ট আছে ফিক্সড কস্ট, যেটা সবসময় থাকবেই, আর সেমি ফিক্সড হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ম্যাক্সিমাম ডিমান্ড, যেটা বলা হলো, অ্যান্ড প্রপোর্শনাল টু দ্য কিলোওয়াট জেনারেটেড, এটা হচ্ছে রানিং কস্ট। তাহলে এখানে টোটাল অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ফর থ্রি পার্ট ফর্ম এ বিডিটি হচ্ছে, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট হচ্ছে, এটা ফিক্সড কস্ট হচ্ছে ফিক্সড কস্ট এ, আর বি হচ্ছে সেমি ফিক্সড কস্ট, যেটা প্রপোর্শনাল টু দ্য ম্যাক্সিমাম ডিমান্ড, এটা একটা কনস্ট্যান্ট, আর হচ্ছে সি একটা কনস্ট্যান্ট রিলেটেড টু দ্য জেনারেশন, কিলোওয়াট আওয়ার, কত জেনারেশন হচ্ছে। কেন ধরুন জেনারেশন কস্টটা বের করে দিলা, ইউনিট কস্ট, সেখান থেকে তুমি ওই সেটা মানে আর কত জেনারেশন হচ্ছে সেটা মাল্টিপ্লাই করতে হবে। সিমিলারলি কত কিলোওয়াট হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু যে হচ্ছে কনস্ট্যান্টটা, দেন হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে এটা হচ্ছে থ্রি পার্ট ফর্ম বলা হয়। এটা ভেরি বেসিক, এটা জাস্ট যোগফল, এটা তেমন কিছু না।
এখন যেটা বলা হচ্ছে এগুলো কনসিডার করেই মানে আমরা ইউনিট জেনারেশন কস্টটা সাধারণত বের করা হয়। তো এখন মেন যেটা এখানে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট হচ্ছে মেথডস অফ ডিটারমাইনিং ডেপ্রিসিয়েশন চার্জ কত, বা এই যে মূল্যস্ফীতি আমরা বলি না, এই টার্মটা তোমরা ইদানিং প্রচুর শুনতেছো, টাকার অবমূল্যায়ন বা যে কোনো একটা ইকুইপমেন্ট মানে অ্যাসেটের অবমূল্যায়ন, যে কত পার্সেন্টেজ হচ্ছে, কিভাবে হচ্ছে, চার্জটা কত, সেটাকে ডেপ্রিসিয়েশন বলা হয়, ডেপ্রিসিয়েশন চার্জ। এই ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। তোমার যে একটা ল্যাপটপ আজকে কিনলে 1 বছর পরে যে কত হবে, এই যে কত পার্সেন্ট 1 বছরে কমলো, সেটাই হলো ডেপ্রিসিয়েশন চার্জ। বুঝতে পারছো ডেপ্রিসিয়েশনটা কি? তুমি একটা জিনিস কিনছো আজকে, 1 বছর পরে কত বিক্রি করবা, কত পার্সেন্ট যে দামটা কমলো, সেই পার্সেন্টেজটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ রেট। ডেপ্রিসিয়েশন রেট মূল্যস্ফীতি বা টাকার অবমূল্যায়ন বা জিনিসের ভ্যালু ডিভ্যালুয়েশন হওয়া, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো মেন আমাদের টার্গেটই এই ডেপ্রিসিয়েশনের উপর ডিপেন্ড করবে একটা পাওয়ার প্ল্যান্ট বর্তমানে কস্ট কত, 10 বছর পরে কস্ট কত, 20 বছর পরে কস্ট কত, লাইফ টাইম শেষ হলে কস্ট কত, এটা বের করার জন্য ডেপ্রিসিয়েশন চার্জটা তোমাকে জানতে হবে বা বের করতে হবে। যদি ডেপ্রিসিয়েশন চার্জটা জানো, তাহলে তুমি একটা প্ল্যান্টের কস্ট যে কোনো ইয়ারের জন্য তুমি বের করতে পারবা। এটা 3টা ভ্যালুতে ব্যবহার মানে মেথডে ব্যবহার করা হয় ডেপ্রিসিয়েশন চার্জ। একটা হচ্ছে স্টেট লাইন মেথড, আর একটা ডিমিনিশিং ভ্যালু মেথড, আর একটা সিঙ্কিং ফান্ড মেথড। তো 3টা মেথডেই অ্যাপ্রুভ করা যায়। স্টেট লাইন মেথডটা ভেরি সিম্পল। এটা মানে ছোট প্রজেক্ট বা কোনো এটার মানে অত ডিপ ড্রাইভ করার দরকার নাই, এটা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি নিয়ে অত আমরা সিরিয়াস না, তখন স্টেট লাইন মেথডটা করা যেতে পারে। ডিমিনিশিং ভ্যালু মেথড একটু ডিটেলস আমরা সবকিছু দেখব, যে প্রত্যেক বছরে কিভাবে কমতেছে এই ট্রেন্ডটা, মানে স্ট্রেট ফরওয়ার্ড না, এটা ডিপেন্ড করবে ডেপ্রিসিয়েশন রেট ইয়ার টু ইয়ারের উপরে ডিপেন্ড করবে। আর সিঙ্কিং ফান্ড মেথডটা আরো ডিটেলস, মানে সবকিছু একটা রিয়েল প্রজেক্ট করলে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি বা ইকোনমিক অ্যাসেসমেন্ট যেভাবে করে সিঙ্কিং ফান্ড মেথডটা সেইটা। তো আমরা প্রথম দুটো মেথড আজকে দেখার চেষ্টা করবো, আর সিঙ্কিং ফান্ড মেথডটা আরেকটা ক্লাসে আমরা করব, তাহলে তারপরে আমরা ম্যাথ করবো এই রিলেটেড। যেটা বলাই হলো স্টেট লাইন মেথড, ভেরি সিম্পল। স্টেট লাইন বলতে স্টেট ফরওয়ার্ড যেটা আমার ক্যালকুলেশন, সেটাই স্টেপ ফরওয়ার্ড মেথডটাই হচ্ছে কি টোটাল অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ বলতে এখানে আসলে রেট বোঝায়, আসলে চার্জ বা রেট, বই লেখা ছিল সম্ভবত চার্জই এটাই। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কি? টোটাল ডেপ্রিসিয়েশন ডিভাইড বাই ইউজফুল লাইফ। মানে কি এটা? মানে কি এখন একটা প্ল্যান্ট, আমি প্ল্যান্টের কথা বাদ দাও, তোমার একটা ল্যাপটপ আছে আজকে কিনছো মানে $1000 দিয়ে, তো তুমি যদি 2 বছর পরে এটা এই $700 দিয়ে বিক্রি করতে পারবা, বা তখন ভ্যালু ধরে নাও $700 2 বছর পরে, তাহলে এটা ডেপ্রিসিয়েশন চার্জটা কত? তাহলে 1000 মাইনাস 700 ডিভাইডেড বাই কত বছর? 2 বছর, সেটাই হচ্ছে এটার চার্জটা। আমি বুঝাতে পারলাম? জি স্যার, বুঝছি। আচ্ছা, এই সিম্পলি বলা হচ্ছে যে ইনিশিয়াল কস্ট কত আর স্ক্র্যাপ ভ্যালু, মানে একটা সার্টেন পিরিয়ড পরে স্ক্র্যাপ ভ্যালু বা সলভেজ ভ্যালু কত। একটা প্ল্যান, সাধারণত এখানে পাওয়ার প্ল্যান্টের কথা বলা হচ্ছে, যে একটা প্ল্যান ইনিশিয়াল কস্টটা কত, প্ল্যানটা লাইফ টাইম শেষ হয়ে গেছে, তখন ওটাকে বলা হয় স্ক্র্যাপ, ওটা বিক্রি করলে কত মূল্য হবে, সেটা হচ্ছে এস। তাহলে এই দুটার পার্থক্য ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স বলতে মানে ওই প্ল্যানটা কত বছর ইউজ করা হয়েছে, এই ইকুইপমেন্ট ইউজ টাইম, সেটার যে রেশিওটা সেটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন রেট। ওকে, তাহলে স্টেট লাইনটা আমরা দেখলাম। এটা সাধারণত দেখো গ্রাফ মানে গ্রাফে প্রেজেন্ট করা আছে। এটা স্টেট মানে যে লাইন যেহেতু বলা হচ্ছে মানে স্টেট, এটা হচ্ছে ভ্যালুটা কমে যাচ্ছে একটা সার্টেন পিরিয়ডে, তারপরে একটা ভ্যালু থাকবে, এটা একবারে জিরো কস্ট কখনো হবে না, সেটা হলো সলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু, সেটা একটা পিরিয়ড। এই দুটোর পার্থক্য ডিভাইডেড বাই ইউজফুল লাইফ হচ্ছে তোমার হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ। এখন হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড, যেটা এটা একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে ক্লোজার টু দা মানে পারফেক্ট ক্যালকুলেশন। সেটা এটাতে বলা হচ্ছে কি আমরা একবারে হচ্ছে 25 বছর একটা প্ল্যান্টের লাইফ টাইম হলে আমরা 25 বছরেরটাই ক্যালকুলেট করব, মানে একসঙ্গে ক্যালকুলেট করব না, যেটা স্টেট লাইন মেথডে করা হলো। এখানে করব কি
এক বছর, প্রথম বছরে ইনভেস্টমেন্ট করা হলো, পরের বছরে প্রত্যেক বছর বছর কত কমে যাচ্ছে, এক বছর পরে কত, তারপরে ওই ভ্যালু থেকে আবার পরের বছরে কত কমলো, সেইভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাব, যে সেইভাবে ওইভাবে যখন বের করবো সেটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড বলে। সেখানে ডেপ্রিসিয়েশন চার্জটা কত, এখানে মানে একই স্টেট ফরওয়ার্ড বা একই রেট থাকবে না, এক এক সময় মানে ভারী করবে। একটা এক্সাম্পল দিচ্ছে, সাপোজ দ্য ইনিশিয়াল কস্ট অফ ইকুইপমেন্ট অফ বিডিটি 10,000 টাকা and its scrap value after the useful life is 0. If the annual rate of depreciation 10% হয়, then depreciation charge for the first year হবে, যেহেতু 10% annual depreciation, তাহলে 10,000 কে 10% দিয়ে মাল্টিপ্লাই করলে 1,000 হবে। সেখানে এক বছর পরে ওই জিনিসটার দাম হবে 9,000, বিকজ এটা ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 10%। এক বছর পর 10,000 টাকার প্রোডাক্টটা তোমার 9,000 টাকা হবে। সেকেন্ড ইয়ারে করবা কি, এই 9,000 টাকা থেকে 10% ডেপ্রিসিয়েশন, তাহলে 9,000 টাকার 10% ডেপ্রিসিয়েশন হলে 900 টাকা হবে এক বছরের ডেপ্রিসিয়েশন। তাহলে সেকেন্ড ইয়ার শেষে তোমার টাকাটা দাঁড়াবে 9,000 থেকে 900 টাকা বাদ যাবে, তখন হচ্ছে 8,100 টাকা। এটা সেকেন্ড ইয়ার শেষে ভ্যালুটা। সিমিলারলি থার্ড ইয়ারে হবে, ফোর্থ ইয়ারে হবে। এইভাবে ইয়ার ওয়াইজ যে ডেপ্রিসিয়েশন হচ্ছে ডিমিনিশড ভ্যালু, মানে এক বছর পরে মানে ওটা ভ্যালুটা কত, তারপরের বছরে ভ্যালুটা কত, এইভাবে আমরা যেটা যে মেথডে ক্যালকুলেট করি হলো ডেপ্রিসিয়েশন চার্জটা, সেটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড বলা হয় আসলে। তো এখন এখানে একটা এক্সাম্পল দাও, ডিমিনিশিং ভ্যালু মেথডটা কিভাবে তুমি আমরা এক্স এর মানটা ক্যালকুলেট করব। এক ধরে নিবা যে ডেপ্রিসিয়েশন চার্জটা হচ্ছে এক্স, আমরা জানি না, ডেপ্রিসিয়েশন চার্জটাই তো ইম্পর্টেন্ট, কেন ওটাই আমার জানা থাকলে, ওটা যদি জানা থাকে আমি যে কোনো ক্যালকুলেশনটাই করতে পারবো, যে কোনো ইয়ারের জন্য ইকুইপমেন্ট প্রাইস কত সেটা বের করতে পারবো। তো একটা প্রোডাক্টের যদি ক্যাপিটাল কস্ট পি হয়, ইউজফুল লাইফ এন হয়, স্ক্র্যাপ ভ্যালু মানে ওটা ইউজ করার পরের ভ্যালুটা, ওর লাইফ টাইম শেষে ভ্যালুটা কত সেটা হয়, আর ডেপ্রিসিয়েশন চার্জ আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 1 ইয়ার কত হবে? প্রথম ভ্যালু হচ্ছে পি, ক্যাপিটাল কস্ট, তাহলে এক বছর পরে ওটা কত হবে? তাহলে পি মাইনাস পি ইন্টু ডেপ্রিসিয়েশন চার্জ, তাই কি না? মানে এক্স, একটু আগে যেটা করলাম 10% ছিল, 900 টাকা হলো, 1,000 টাকা 10,000 কে 10% দিয়ে মাল্টিপ্লাই করছে, ওটা 1,000 হয়েছে, ঠিক কি না? সেম এখানে করা হচ্ছে পি মাইনাস পি এক্স, এক্স হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ, তাহলে এক বছর পরে এই ভ্যালুটা এটা হবে, তো পি এর ভ্যালুটা এটা হবে, তাই না? পি ইন্টু 1 মাইনাস এক্স, তাই কি না? এটা বুঝতে পারলে বাকিগুলো ইজি। কেউ কি এ পর্যন্ত আমাকে ধরতে পারছো? একজন রেসপন্স করো। জি স্যার। ঠিক আছে, তো ওকে গুড। তাহলে এক বছর পরে এটার ভ্যালুটা এত, তাহলে বলো তো এক বছর পরে যদি ভ্যালুটা পি ইন্টু 1 মাইনাস এক্স হয়, তাহলে 2 বছর পরে ভ্যালুটা কত হবে? ইকুয়েশনটা কি লেখা যাবে? মুখে মুখেই বলো। এটা যেমন পি মাইনাস পি এক্স হলো, এটা হলো এক বছর পরে, তাহলে 2 বছর পরে ভ্যালুটা কত হবে? ট্রাই করো না। p into 1 minus x to the power 2. হ্যাঁ, এই পি ইন্টু 1 মাইনাস এক্সটা প্রথমে আসবে, মাইনাস পি ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু এক্স হবে, তাই কি না? সেকেন্ড ইয়ারের জন্য, কারণ প্রথম বছরে পি ছিল, তারপরে পি এক্স বাদ হয়ে গেল, মানে ওটা চলে গেল, ডেপ্রিসিয়েশন ভ্যালুটা হলো, তাহলে আমরা পেলাম এক বছর শেষে এটা, তাহলে এটাই এখন ধরে নাও মেন ক্যাপিটাল, এটাই হচ্ছে মেন ক্যাপিটাল, তাহলে দ্বিতীয় বছরে যায় কত হবে? তাহলে এই মেন ক্যাপিটাল মাইনাস মেন ক্যাপিটাল ইনটু এক্স, এটা হবে কিনা দ্বিতীয় বছর পরে? দেখো তো, কেন ডিমিনিশ ভ্যালু এক বছর পরে ডিমিনিশ হয়ে এটা হলো ডিমিনিশ ভ্যালু মাইনাস অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, তাহলে এটা মাইনাস ওইটা ইনটু এক্স, যেটা সেম করা হলো ফার্স্ট ইয়ারের জন্য। ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 2 ইয়ার্স, এটা ঠিক আছে কিনা? প্রথম বছরে বের করলাম, আপনার সেকেন্ড ইয়ারে কত হবে? ঠিক আছে, এটা বুঝা যাচ্ছে তো? তোমার দেখলে বুঝবে, এটা তো জটিল কিছু না, সিম্পল ম্যাথ, একবারে বেসিক। তাহলে আবারও বলে রাখি যে
এখানে ইয়ার 1 এর জন্য পি তো ক্যাপিটাল কস্ট, সরি পি হলো ক্যাপিটাল কস্ট। তো ক্যাপিটাল কস্ট ডেপ্রিসিয়েশন চার্জ বলা হচ্ছে 10%, মানে ইন্টারেস্ট রেট বলো বা ডেপ্রিসিয়েশন মূল্যস্ফীতি বলো, যাই বলো, তাহলে এটার এক্স ইন্টু হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে পি মাইনাস পি ইন্টু ডেপ্রিসিয়েশন চার্জ, তাহলে পি কমন নিয়ে 1 মাইনাস এক্স হলো, তাহলে 1 বছর পরে ভ্যালুটা হলো এটা, দ্বিতীয় বছর হবে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা ইন্টু এক্স, তো সেমটাই করা হচ্ছে, পি মাইনাস পি এক্স মাইনাস পি মাইনাস পি এক্স ইন্টু এক্স, এই ভ্যালুটা, তাহলে এটা সিম্পলিফাই করলে পি ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে 1 বছর পরে দেখো হলো কি পি ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1, 2 বছর পরে ওই ভ্যালুটা হলো পি ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 হলো 2 বছর পরে। তাহলে প্রজেক্টের লাইফ যদি এন হয় বা ইকুইপমেন্টের লাইফ টাইম যদি এন বছর হয়, তাহলে এন বছর পরে এটার ভ্যালুটা হবে কি পি ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, লেখা যাবে কিনা? জি স্যার। যাবে। তাহলে ইউ আর ডান, তোমাদের এটা হয়ে গেছে। তাহলে আমরা বললাম কি এন বছর পরে প্রথম বছরে ভালো ছিল এটা পি, এন বছর পরে এর ভ্যালুটা হবে এইটা। তাহলে যদি স্ক্র্যাপ ভ্যালু এস হয়, এই যে এখানে এস দেওয়া আছে, এস স্ক্র্যাপ ভ্যালু মানে আপনার ইউজফুল লাইফ যেটা ভ্যালুটা সেটা, তাহলে আমরা কি লিখতে পারি না যে পি ক্যাপিটাল কস্ট মাইনাস এই যে এটা পি ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এস, কেননা এন বছর পরে এই ভ্যালু আর প্রথমে ভ্যালু ছিল পি, তাহলে পি মাইনাস এইটা ইকুয়াল টু আমরা এস লিখতে পারবো কিনা? আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার যে মোবাইল কিনলা 10,000 টাকা দিয়ে, আজকে 2 বছর পরে ওটা 5,000 টাকায় বিক্রি করবা, তাহলে হলো কি আসলে ওই 5,000 টাকাটা তো স্ক্র্যাপ ভ্যালু, দুটার বিয়োগফল যেটা, তাই না? প্রথম কস্ট হচ্ছে এটা, এন বছর পরে কস্ট এটা, তাহলে ওইটা মাইনাস এইটা ইকুয়াল টু এস, সেটাই আমি বলতে চাচ্ছি স্ক্র্যাপ ভ্যালু মানে লাইফ ওই টাইম পর্যন্ত ব্যবহার করার পরের ভ্যালুটা, দুটার বিয়োগফল, তাই কি না? একজন রেসপন্স করতে হবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। কনফিউশন রাখো না, ক্লিয়ার কিনা? দুটার পার্থক্য, প্রথমে কত ছিল ক্যাপিটাল কস্ট পি, এন বছর পরে ক্যাপিটাল এত, তাহলে দুটার পার্থক্যটাই তো স্ক্র্যাপ ভ্যালু, মানে আমি বলতে চাচ্ছি সেটাই এটা। দেখো যে এস হচ্ছে বাট দ্য ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার এনএস ইকুয়াল টু দ্য স্ক্র্যাপ ভ্যালু, সরি আমি বিশাল মিস্টেক করছি, স্ক্র্যাপ ভ্যালু তাই তো হলো এন বছর পরে যেটা, সেটাই হলো স্ক্র্যাপ ভ্যালু, আমি দুটো বিয়োগ করতে চাচ্ছি, আমি সরি, এটা না। তাহলে এন বছর পরে যেটা ভ্যালু সেটাই হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, মানে 5 বছর পরে তুমি যে মোবাইলটা যে দামে বিক্রি করবা সেটাই হলো স্ক্র্যাপ ভ্যালুর দাম। তাহলে এস ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে তো নাকি? আমি কনফিউশন করে ফেলছিলাম, তোমাদেরও হয়তো ওই জন্য অ্যান্সারটা পাইনি নাকি? তাহলে এস ইকুয়াল টু এটা ক্লিয়ার কিনা? এখানে ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার। ওকে, স্ক্র্যাপ ভ্যালু বলতেই এন বছর পরে ভ্যালুটা কত সেটাই, আর এন বছর পরে ভ্যালুটা আমরা তো বেরি করছি, এন বছর পরে ভ্যালুটা তো বেরি করছি, এন বছর পরে ভ্যালুটাই হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। তাহলে এস ইকুয়াল টু এই যেটা পি ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এখান থেকে সিম্পলিফাইড করলে এক্স এর মানটা এটা হয়। আমাদের আলটিমেট উদ্দেশ্য ছিল এক্স এর মানটা বের করা, যে ডিমিনিশিং ভ্যালু মেথডে এক্স এর মানটা কত হবে, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে। যে আর অন্য মেথড আরেকটা আছে, সেটা আমি হচ্ছে এই যে এখানে দেখো ডিমিনিশিং ভ্যালু মেথডের কার্ভটা মানে এটা কিন্তু স্ট্রেট লাইনে, আগেরটা যেমন স্ট্রেট লাইন মেথডে স্ট্রেটলি ডাউন হয়েছে, বাট এটা স্ট্রেট হয়নি, প্রত্যেক বছরে বছরে করে 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 কমে কমে আসে এই পর্যন্ত এতে এসে দাঁড়াচ্ছে। এখানে এইটুকুটাই পার্থক্যটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, সেটা হচ্ছে এস, সেটা দেখা যাচ্ছে। এটারও কিছু ড্রব্যাক আছে, ডেপ্রিসিয়েশন চার্জ আর মেড ইন দ্য লেট ইয়ার্স, পরের বছরে, মানে এটা কিছুটা কম ড্রব্যাক, বাট প্রথমটা স্টেট লাইন মেথডে আরো ড্রব্যাকটা ছিল বেশি। তো আমরা পরের ক্লাসে আরেকটা বললাম সিঙ্কিং ফান্ড মেথড, সেটা নিয়ে আমরা পড়বো।
তো যদি আমি বলি ডিমিনিশিং ভ্যালু মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ কিভাবে বের করা যায় এক্সাম্পল দাও, বা একটা কোন মেথডে বের করা যায় এক্সাম্পল দাও, বা মানে ইকুয়েশন তুমি লিখো, তাহলে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, ডিমিনিশিং ভ্যালু মেথডে। জি স্যার। আজকে এই পর্যন্তই রাখবো, আর নতুন পড়াবো না। আমি পরের ক্লাসে হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড যেটা আরেকটা আছে, যেটা বললাম ইন ডিটেলস আছে, এবং ওটাই সাধারণত ইউজ হয় যদি প্রপারলি যখন কোনো প্রজেক্ট করবা তখন। ওই প্রজেক্ট যখন একবার ডিটেলস ক্যালকুলেট করা হয়, সেটার জন্য আমরা সিঙ্কিং ফান্ড ভ্যালু মেথডটা ব্যবহার করি। তবে আগেও বলে, এখন আবারও বলতেছি, এগুলো হলো থিওরিটিক্যাল। এখনকার যুগে আমরা, বা আগেও ছিল না তা না, বাট কম ছিল, বিভিন্ন ধরনের মডেল ইউজ করি আমরা। আর এই ইকুয়েশনগুলো ওই মডেলটাতে ইনবিল্ড করা থাকে। ইকুয়েশনগুলো অলরেডি ওখানে দিয়ে ক্যালকুলেট করে আমরা জাস্ট ভ্যালু দিয়ে আমরা এগুলো বের করি। আমরা সিঙ্কিং ফান্ড ভ্যালু মেথড বা ডিমিনিশিং ভ্যালু মেথড এগুলো আসলে ইউজ করি না। এগুলো সব কিছু মডেল, এভাবে এগুলো মডেল ইকুয়েশনগুলো সেট করে মডেল ডেভেলপ করা আছে। তুমি ইনপুট দিবা কোনটা কি, সব প্যারামিটার সম্পর্কে তোমার জানা থাকলে তখন তুমি ইজিলি ডেপ্রিসিয়েশন বের করতে পারবা, লাইফ টাইম কস্ট বের করতে পারবা, বা লাইফ টাইম ইউনিট জেনারেশন কস্ট বের করতে পারবা। এগুলো মোস্টলি রিলাই করতে হয় এখনকার যুগে মডেল দিয়ে, বাট মেন থিওরিটা হচ্ছে এইটা। এই থিওরিটাই ইনবিল্ড থাকে মডেলে। ঠিক আছে, কোনো কোশ্চেন এই পর্যন্ত এই মেথডগুলো নিয়ে? নো স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পড়ার চ্যাপ্টারটা আপাতত ক্লোজ। এই উইকে তোমাদের ক্লাস নাই, পরের উইকে ক্লাস আছে, রেগুলার ক্লাস, যেটা আগেই বললাম যে হবে। আমি মিডের আগে মানে তোমাদের সাথে বসে আমি ডিটেলস ব্যাখ্যা করবো কি কোশ্চেন থাকবে বা কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, তোমরা তো জানো যে তোমরাই তো অ্যাপ্লাই করছিলে না, 2 গ্রুপ মিলে, এ বি সি মিলে, যে পাওয়ার প্ল্যান ভিজিট নিয়ে, মনে আছে? কেউ কে করছিল জি তোমাদের স্যার, সেকশন থেকে? আমাদের শেয়ার করছিল। শেয়ার করছিল, দাঁড়াও। ওইটা আমাদের তো সামনের সপ্তাহে ওটা প্ল্যান ছিল অ্যাজ ইট ইজ, বাট হচ্ছে ওটা আমরা পিডিবি কে লিখছিলাম। পিডিবি ওটা করবে না, কারণ সাধারণত ট্রেনিং গুলাতে গেলে, আচ্ছা এরকম হচ্ছে কেন, একটু দাঁড়াও। তো পিডিবি ওরা করাবে না, ওটা চার্জ নাই, সাধারণত ট্রেনিং এর আন্ডারে করায়। তো সেটা ব্যাপার না, আমি আমার স্পেকটাতে একটা পরিচিত ছিল, আমি কথা বলছি, ওটা করা যাবে, বাট দেয়ার আর অনেক কন্ডিশন আছে। কারণ এটা প্ল্যান, এটা প্রাইভেট কোম্পানির প্ল্যান, আর এখানে প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার নাই, এতগুলো লোক অ্যাকোমোডেট করতে পারবে না একসাথে। ওরা সাধারণত 30 থেকে 40 জনকে অ্যাকোমোডেট করে। তাই আমি যখন নাম্বারের কথা বললাম, তো ওরা বলছে যে 2টা গ্রুপ বা 3টা গ্রুপ করতে হবে বিশেষ করে, তাহলে 3 দিনে যেতে হবে, একই দিনেও হবে না। একদিনে গেলেও সকালে যেতে হবে এক গ্রুপ, বিকালে যেতে হবে, দুপুরে যেতে হবে আরেক গ্রুপ, কারণ ওরা যারা যে দেখাবে যারা, তত ফ্যাসিলিটি নাই। তো এখন আমি চিন্তা করতেছি যে তোমরা ওই গ্রুপের সাথেও কথা বলতে পারো, এই গ্রুপের সাথে। এই গ্রুপকে আমি সকালে বলছি যে টোটাল 2টা গ্রুপ করা যায় কিনা, তাতে 100 জনের বেশি হয় কিনা। টোটাল স্টুডেন্ট কিন্তু 100 জনের বেশি, সি সহ। তো যদি 100 জনের বেশি হয়, ওটা একটা কমপ্লিকেটেড হয়ে যাবে। ম্যাক্সিমাম 2 দিন তাও যাওয়া যেতে পারে, বাট 3 দিন আমার যাওয়া কোনোভাবেই সম্ভব না। 2 দিনই যাওয়া কঠিন, বাট তারপরে ধরে নিলাম আমি যাব। তো তোমরা একটু আলাপ করো, এটা করা সম্ভব। ওরা বলছে ওরা চিঠি দিতে হবে, চিঠি দিলে আমরা ডেট চাইলে ওরা ব্যবস্থা করবে, ওরা প্ল্যান দেখাবে। বুঝতে পারছো? তো এখন যদি তোমরা একটু আলাপ করে দেখো, আসলে 50 জনের বেশি, 50 জনও নিবে কিনা সন্দেহ আছে, হয়তো করা যেতে পারে, তো আমি শিওর না। ওরা বলছিল যে ম্যাক্সিমাম 40 হলে ভালো হয়, এর বেশি গেলে আমাদের জন্য মানে দেখানো বা প্রবলেম হয়, মেনটেন করা সবকিছু, সেফটি সিকিউরিটি যে প্রোটোকলগুলো